আসসালামু আলাইকুম। আমরা এই অধ্যায়ের এখন প্রবলেম 2 নাম্বার সলভ করব। তো তোমরা প্রবলেম 1 নাম্বার যেটা দেখছিলে সেটা হচ্ছে দুইটা পয়েন্টের হাইট দেয়া ছিল। তো প্রবলেম 2 নাম্বারটা দেখো এবং দেখে এখান থেকে আইডেন্টিফাই করো যে প্রবলেম 1 এর এবং প্রবলেম 2 এর মধ্যে বেসিক কোথায় পার্থক্য আছে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে কোথায় তুমি 1 নাম্বার থেকে 2 নাম্বারের যে ডিফারেন্সটা পাবা সেটা আইডেন্টিফাই করো, তারপরে এটা সলিউশন করো। তো দেখো এখানে বলা আছে 210 মিটার লম্বা সড়ক বাঁধের শীর্ষপ্রস্থ হচ্ছে 10 মিটার। তার মানে 210 মিটার একটা লম্বা সড়ক, তার মানে একটা সড়কের লম্বা নেওয়া হয়েছে 210 মিটার। ওকে, এবং শীর্ষপ্রস্থ হচ্ছে 10 মিটার। তো শীর্ষপ্রস্থ ধরে নিচ্ছি ওই রাস্তাটা 10 মিটার। এটা তার মানে আমরা যে অংশটুকুর উপর দিয়ে চলাচল করব সেই অংশটুকুর প্রস্থ হচ্ছে 10 মিটার। তার মানে শীর্ষপ্রস্থ কি জিনিস সেটা কিন্তু তোমরা জানো বা আগে আমি আলোচনা করছি। তো সেই শীর্ষপ্রস্থ 10 মিটার দেয়া আছে, পার্শ্ব ঢাল দেয়া আছে 2:1। তাহলে পার্শ্ব ঢাল 2:1 দেয়া আছে, তাহলে দেখো পার্শ্ব ঢাল এভাবে 2:1 অনুযায়ী নিচে নামবে। তাহলে এই পার্শ্ব ঢাল দেয়া আছে 2:1, সেটা হচ্ছে s:1 এর মান। তাহলে আমরা রাস্তাটার ক্রস সেকশন এঁকে ফেললাম। ক্রস সেকশন কিভাবে আঁকলাম? শীর্ষপ্রস্থ এবং পার্শ্ব ঢাল দিয়ে আমরা ক্রস সেকশন আঁকতে পারি। তো এটা হচ্ছে রাস্তার কেন্দ্ররেখা বা ভূমি সমতল এটা। তো এখন বলছে যে কেন্দ্ররেখার 30 মিটার অন্তর্বর্তী স্টেশনের উচ্চতা যথাক্রমে 1.6 মিটার, 1.4 মিটার, 0.9 মিটার, 1.5 মিটার, 1.8, এভাবে আমাদের লাস্টে দেওয়া আছে 1.4 মিটার হলে সড়ক বাধায়ের জন্য মধ্যপ্রস্থচ্ছেদ ও প্রিজোমিওডাল সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ বের করো। তো এখানে আগের অঙ্কটা অর্থাৎ 1 নম্বর অঙ্কটাই ছিল শুধুমাত্র দুইটা উচ্চতা, অর্থাৎ একটা 100 মিটার লম্বা একটা রাস্তার কথা বলা হয়েছিল এবং সেখানে বলা হচ্ছিল যে শুরু প্রান্তের উচ্চতা হচ্ছে 1 পয়েন্ট সামথিং এবং শেষ প্রান্তের উচ্চতা হচ্ছে 1 পয়েন্ট সামথিং, এরকম কিছু বলা হয়েছিল। অর্থাৎ 1.5 এবং 1.8 ধরে নিলাম। অর্থাৎ 1 নম্বর অঙ্কে এরকম কিছু ছিল যে শুরু প্রান্তের উচ্চতা হচ্ছে 1.5 মিটার এবং শেষ প্রান্তের উচ্চতা 1.8 মিটার। তো এখান থেকে আমরা কি করছিলাম, A1 এবং A2 বের করছিলাম। তো এবং A1 এবং A2 এবং এখান থেকে DM বের করার মাধ্যমে আমরা সেখান থেকে AM বের করছিলাম। তো সেই A1, A2, AM এই তিনটা মান কাজে লাগিয়ে আমরা গড়প্রস্থচ্ছেদ, মধ্যপ্রস্থচ্ছেদ এবং প্রিজোমিওডাল সূত্রের সাহায্যে কিন্তু অঙ্কটা সলভ করেছিলাম। তো এই অঙ্কটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা কি তোমরা বুঝতেই পারছো যে এখানে দুইটা হাইটের জায়গায় অনেকগুলো হাইট দেয়া আছে। দেখো হাইট দেয়া আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব সেটা একটু খেয়াল করো, একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো এখানে বলা হচ্ছে কেন্দ্ররেখা 30 মিটার অন্তর্বর্তী স্টেশনের উচ্চতা হচ্ছে 1.6 মিটার। তো কেন্দ্ররেখা জিনিসটা কি? কেন্দ্ররেখা হচ্ছে কোনো একটা রাস্তার মাঝ বরাবর, একদম ঠিক মাঝ বরাবর যদি কোনো রেখা আঁকা যায় তো ওই রাস্তার ওই রেখাটাকেই বলা হয় কেন্দ্ররেখা। তো এই কেন্দ্ররেখা বরাবর কত মিটার অন্তর্বর্তী? 30 মিটার অন্তর্বর্তী। তার মানে 30 মিটার পর পর উচ্চতা হচ্ছে 1.6 মিটার, 1.4 মিটার। তার মানে উচ্চতার এখানে ভ্যারিয়েশন আছে। তো এখানে একটা ডেমো যদি চিত্র আঁকো এরকম, ধরো টোটাল হচ্ছে 210 মিটার রোড এটা। তাহলে এটা যদি টোটাল 210 মিটার রোড হয় বা সড়ক হয় তাহলে প্রথম হচ্ছে স্টেশনের উচ্চতা কত? 1.6 মিটার। তাহলে আমরা এই স্টেশন ধরে নিচ্ছে এটা 1.6 মিটার। তাহলে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 210 মিটার একটা সড়ক এবং এটা হচ্ছে ভূমি সমতল, অর্থাৎ যে ভূমি সমতলটা থেকে আমাদের রাস্তাটা বাধাই করতে হবে সেই ভূমি সমতল হচ্ছে এটা। এখন 30 মিটার পর পর উচ্চতা দেয়া আছে, বিভিন্ন স্টেশনের উচ্চতা দেয়া আছে। তো আমরা স্টেশনগুলো 1 2 3 4 এভাবে ডিনোট করব। তার মানে 1 নম্বর স্টেশন, 2 নম্বর স্টেশন, 3 নম্বর স্টেশন এভাবে ডিনোট করব এবং সেই উচ্চতাগুলো এখানে দেয়া আছে। তাই সেই উচ্চতা দিয়ে আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করি। দেখো
ধরে নিচ্ছে এটা প্রথম স্টেশন, 1 নাম্বার স্টেশন। তাহলে 1 নাম্বার স্টেশনের উচ্চতা কতটুকু? 1.6 মিটার। তার মানে ভূমি সমতল থেকে 1.6 মিটার হাইটে রাস্তাটা বাধাই করতে হবে। এরপরের উচ্চতা কত? 1.4 মিটার। তো এটা হচ্ছে ধরে নিচ্ছি 1.6 থেকে 1.4 একটু নিচু, তো এরকম কোনো একটা জায়গায় হবে 1.4 মিটার। তো এইটুকু হচ্ছে, এটা ধরলাম 2 নাম্বার স্টেশন এবং অন্তর্বর্তী দূরত্ব কত? 30 মিটার। এখানে বলে দেয়াই আছে যে এই 30 মিটার অন্তর্বর্তী স্টেশনের উচ্চতা। তার মানে 30 মিটার পর পর এক একটা স্টেশন আছে এবং সেই স্টেশনগুলোর উচ্চতা। তাহলে এটা হচ্ছে 1.6 মিটার, এটা হচ্ছে 1.4 মিটার। আচ্ছা, এর পরের স্টেশনের উচ্চতা দেওয়া আছে 0.09 মিটার। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছে এটা 0.9 মিটার। 0.9 মিটার, এটা হচ্ছে ধরো 3 নাম্বার স্টেশন। তারপরে হচ্ছে 4 নাম্বার স্টেশন হচ্ছে 1.5 মিটার। তাহলে 1.5 মিটার অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম এখানে। এটা হচ্ছে 1.5। এবং এটা ধরে নিচ্ছে 4 নাম্বার স্টেশন। এরপরে হচ্ছে 1.8 মিটার। তাহলে 1.8 1.5 থেকে আরেকটু উপরে হবে। তাহলে এটা যদি 1.8 মিটার হয় তাহলে এটা হচ্ছে 5 নাম্বার স্টেশন। আচ্ছা, এরপরে হচ্ছে 1.7 মিটার। তাহলে এটা হচ্ছে 1.7 মিটার ধরলাম, আরেকটু নিচে এটা 1.7 মিটার এবং এটা 6 নাম্বার স্টেশন ধরলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 1.55 মিটার। আচ্ছা, 1.55 মিটার আরেকটু নিচে এরকম একটা জায়গায় ধরে নিচ্ছি, এটা হচ্ছে 1.55 মিটার। এটা হচ্ছে 7 নাম্বার স্টেশন। এবং লাস্ট ওয়ান হচ্ছে 1.4 মিটার। তাহলে এটা হচ্ছে 1.4 মিটার, এটা ধরে নিচ্ছি 8 নাম্বার স্টেশন। তাহলে একটু খেয়াল করো যে এটা ছিল হচ্ছে আমাদের টোটাল 210 মিটার একটা রোড, একটা সড়ক 210 মিটার। তো সেই 210 মিটার বরাবর কেন্দ্ররেখা বরাবর, অর্থাৎ ওই সড়কে 210 মিটার বরাবর যে কেন্দ্ররেখা পাওয়া যাবে, অর্থাৎ রাস্তার মাঝখান দিয়ে একটা রেখা টানলে যে রেখাটা পাওয়া যাবে সেই কেন্দ্ররেখা বরাবর 30 মিটার অন্তর অন্তর বিভিন্ন স্টেশনের উচ্চতা দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী আমরা একটা চিত্র আঁকছি। তাহলে টোটাল এই এখান থেকে এই ডিস্টেন্স 30, এখান থেকে এই ডিস্টেন্স 30 30, এভাবে 30 30 করে গেছে। তাহলে দেখো এখানে আমাদের টোটাল কত মিটার হবে? 30 যোগ 30 60 যোগ 30 60 আর 30 হচ্ছে 90, 90 আর 30 হচ্ছে 120, 120 আর 30 150, 150 আর 30 180, 180 আর 30 210। তাহলে কিন্তু এই 210 মিটার আমাদের টোটাল রোডের দৈর্ঘ্য। আচ্ছা, এখন আমরা এই অঙ্কটা সলভ করব হচ্ছে, বা এই প্রবলেমটা সলভ করব মধ্যপ্রস্থচ্ছেদ আর প্রিজোমেডাল সূত্র দিয়ে। এখন মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র কি এবং প্রিজোমেডাল সূত্র কি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়টা কিন্তু তোমরা অলরেডি জানো। তো এখানে আমাদের আগের অঙ্কে ছিল হচ্ছে জাস্ট 2টা ক্ষেত্রফল, অর্থাৎ 2 প্রান্তের উচ্চতা ছিল। এখানে কিন্তু অনেকগুলো উচ্চতা আছে। আগের অঙ্কটা 100 মিটার যদি রোড হতো তাহলে সেই 100 মিটার রোডের জন্য এখানে একটা হাইট ছিল, এখানে আরেকটা হাইট ছিল। তো সেই রোডটা হচ্ছে এরকম ছিল, এখান থেকে একটু হালকা উঁচু, অর্থাৎ রোডটা ঠিক এইভাবে গেছে, অর্থাৎ প্রথম প্রান্তের একটা উচ্চতা এবং শেষ প্রান্তের একটা উচ্চতা দেওয়া ছিল। তাহলে এই প্রথম প্রান্তের একটা ক্রস সেকশন যদি আঁকি এবং শেষ প্রান্তের ক্রস সেকশন থেকে আমরা 2টা A1 এবং A2 পাবো। তো সেটাই করছিলাম আমরা ওই অঙ্কে, কিন্তু A1 এবং A2 বের করছিলাম এবং মাঝামাঝি পর্যায়ে একটা ক্ষেত্রফল বের করছিলাম, সেটা হচ্ছে AM বের করছিলাম। তো এই AM, A1, A2 এই 3টা কাজে লাগে কিন্তু আমরা 3টা সেকশন থেকে পাওয়া যাবে, অর্থাৎ অনেকগুলো কিন্তু সেকশন পাওয়া যাবে। তো দেখো এটা যদি আমি বলি যে এটা হচ্ছে টোটালটা একটা সেকশন এখান থেকে এই পর্যন্ত। তো আমি এখান থেকে এই পর্যন্ত একটা কম্পেয়ার করলাম, অর্থাৎ 30 মিটারের জন্য আমি বলতে পারি যে এটা 30 মিটার, প্রথমটা হচ্ছে 1.6 আর এখানে হচ্ছে 1.4। তাহলে রাস্তাটা এভাবে নেমে গেছে এখান দিয়ে, অর্থাৎ প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনের দিকে যখন গেছে রাস্তাটা একটু নিম্নগামী হয়েছে। আবার দ্বিতীয় স্টেশন থেকে তৃতীয় স্টেশনের দিকে যখন গেছে
তখনও কিন্তু একটু নিম্নগামী হয়েছে। এরপর তৃতীয় থেকে চতুর্থতে গেলে আবার একটু ঊর্ধ্বগামী হয়েছে, অর্থাৎ রাস্তাটা একটু উঁচু হয়ে গেছে। তারপর আবার আরেকটু উঁচু হয়েছে, এখান থেকে আবার নিচু, তারপরে নিচু হয়েছে। তার মানে তোমরা পাহাড়ি এলাকায় যে রাস্তাগুলো দেখবা যে উঁচু নিচু হয়, তো সেই ধরনের একটা রাস্তার প্রস্থচ্ছেদ তোমরা মনে করো। তো এখানে একটা উঁচু নিচু রাস্তা দেয়া আছে, অর্থাৎ এইভাবে উঁচু নিচুভাবেই আমাদের বাধাই করতে হবে রাস্তাটা। তো সেই বাধাইয়ের পরিমাণটা বের করার জন্য আমরা সবগুলো সেকশনের ক্ষেত্রফল বের করব, এবং সেই ক্ষেত্রফলগুলো থেকেই আমরা পিজোমেডাল সূত্র ব্যবহার করব বা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র ব্যবহার করে কিন্তু বাধাইয়ের মাটির কাজের পরিমাণ বের করব। এখন আমরা প্রথমেই পিজোমেডাল সূত্র দিয়ে অঙ্কটা সলভ করব, তারপরে আমরা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে যাব। তো দেখো, পিজোমেডাল সূত্রেও যদি ইউজ করি, তো সেখানে তোমাদের যখন আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম তখন সূত্রটা ছিল কীরকম, যদি অনেকগুলো ক্ষেত্রফল থাকে, যেরকম A1, A2, A3, A4 এই ধরনের অনেকগুলো ক্ষেত্রফল যদি থাকে, তখন V ইকুয়াল টু, অর্থাৎ টোটাল মাটির কাজ V ইকুয়াল টু কী হয়, L/3 ইন্টু A1 যোগ AN, অর্থাৎ প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল, অর্থাৎ প্রথম এই ক্ষেত্রফল যোগ শেষ স্টেশনের ক্ষেত্রফল, প্লাস 4 ইন্টু জোড় কোটি, অর্থাৎ 4 ইন্টু জোড় কোটি মানে হচ্ছে জোড় ক্ষেত্রফলগুলো। জোড় কোনটা হবে, যদি 1 থেকে শুরু হয় তাহলে জোড় হবে কত, 2 নাম্বার ক্ষেত্রফল, 4 নাম্বার, 6 নাম্বার, এরকম। তো যে ক্ষেত্রফলগুলো আমরা পাবো তার মধ্যে জোড় কে সেই জোড়গুলো 4 এর সাথে গুণ করে দিব, প্লাস 2 ইন্টু বিজোড় কোটি। এটাই ছিল আমাদের টোটাল সূত্র। এখন এখানে আরেকটা বিষয় ছিল যে যদি এই ক্ষেত্রফলগুলো জোড় সংখ্যক হয়, জোড় সংখ্যক মানে কি, ধরো ক্ষেত্রফল A1 থেকে A8 পর্যন্ত পাইছি, অর্থাৎ 8টা ক্ষেত্রফল পাইছি। তো সেই 8টা ক্ষেত্রফল যখন পাবো তখন সূত্র কি হবে, সূত্র আমরা প্রথম 7টা ধরে নিব। তার মানে এই সূত্রটা ভ্যালিড হবে কখন, 7টা ক্ষেত্রফল, অর্থাৎ বিজোড় ক্ষেত্রফলের জন্য। সেটা 7টা হতে পারে, 9টা হতে পারে, 5টা, 3টা, এরকম হতে পারে। তো এই সূত্রটা হচ্ছে জাস্ট বিজোড় ক্ষেত্রফলের জন্য প্রযোজ্য, কিন্তু যখন জোড় সংখ্যক ক্ষেত্রফল চলে আসবে তখন কি করব, সেই জোড়ের আগের যে বিজোড় সংখ্যাটা সেই পর্যন্ত সূত্র আমরা এই সূত্রে বসাবো, অর্থাৎ সেই পর্যন্ত মান, ধরো 8 পর্যন্ত আছে, তাহলে A7 পর্যন্ত আমরা কাউন্ট করব, অর্থাৎ A1 থেকে A7 পর্যন্ত কাউন্ট করব, করে এই সূত্রে অ্যাপ্লাই করব বা এই সূত্রে মান বসাবো। পরবর্তীতে কি করব, এই যে A8 যে বাকি থাকলো সেই অংশটুকু আমরা এই প্রথম অংশের সাথে যোগ করে দিব, অর্থাৎ ধরে নিচ্ছি এখানে টোটাল A1 থেকে A8 পর্যন্ত ক্ষেত্রফল আছে, অর্থাৎ 8টা ক্ষেত্রফল আছে, জোড় সংখ্যক ক্ষেত্রফল। তো আমরা A7 পর্যন্ত নিয়ে এখানে ক্যালকুলেশন করলাম, এরপরে এর সাথে যোগ করে দিব A7 যোগ A8, অর্থাৎ এই যে 7 পর্যন্ত নিছি, এই 7 এবং 8 এর মধ্যে আবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে A7 যোগ A8 বাই 2 ইন্টু L, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমি আরেকটু বলি, সহজ কথাই হচ্ছে এই সূত্রটা সরাসরি এই সূত্রটা ইউজ করব আমরা বিজোড় সংখ্যক ক্ষেত্রফলের জন্য। যদি জোড় সংখ্যক ক্ষেত্রফল আমরা পাই তখন সেই জোড় সংখ্যার আগে, অর্থাৎ ইমিডিয়েট যে বিজোড় সংখ্যা থাকবে সেটা নিয়ে আমরা এই সূত্র ইউজ করব, এবং লাস্টে যোগ করে দিব হচ্ছে সেই লাস্ট যে বিজোড় সংখ্যক নিছিলাম আমরা সেই বিজোড় সংখ্যক ক্ষেত্রফল প্লাস লাস্টের যে জোড় সংখ্যাটা ছিল, অর্থাৎ A8 যদি বলি তাহলে লাস্টে হচ্ছে A8 বাই 2 ইন্টু L, এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করার আগে আমরা এর মানগুলো সব বের করে নিব, অর্থাৎ এই ভি যে সূত্রটা, এই সূত্র যদি আমরা কাজে লাগাতে চাই বা এই সূত্র থেকে যদি ভি বের করতে চাই তাহলে কিন্তু এর মানগুলো লাগবে, তাহলে এর মানগুলো বের করে ফেলবো। তাহলে দেখো, যেহেতু স্টেশনগুলো ডিনোট করছি 1 2 3 4 5 7 6 8 এইভাবে, তাহলে এই 1 নাম্বার স্টেশনের ক্ষেত্রফল বের করব। তাহলে 1 নাম্বার স্টেশনের যে সেকশনটা, ক্রস সেকশনটা পাবো সেটা ধরে নিচ্ছি এরকম একটা ক্রস সেকশন। তো সেই 1 নাম্বার সেকশনের ক্রস সেকশনটা আমি যদি বলি, তাহলে ক্রস সেকশনে আমাদের উপরের প্রস্থ কত হবে, 10 মিটার। এই যে এখানে বলা আছে শীর্ষ প্রস্থ হচ্ছে 10 মিটার।
পার্শ্ব ঢাল কত সবার জন্য 2:1। তাহলে ধরে নিচ্ছি যে 1 নাম্বার স্টেশনের ক্রস সেকশন হচ্ছে এটা। এখন টোটাল সবগুলো স্টেশনের জন্য কিন্তু ক্রস সেকশন এরকমই হবে। ক্রস সেকশন মানে কি, যে একটা ফালি যদি কেটে নিই আমরা, অর্থাৎ সম্মুখ ভাগ থেকে যদি একটা ফালি আমরা কাটি তাহলে এরকম দেখা যাবে, এটাই হচ্ছে ক্রস সেকশন। তাহলে প্রত্যেকটা স্টেশনের জন্যই ক্রস সেকশনটা আমরা যদি এরকম ধরি, তাহলে এই ক্রস সেকশনের জন্য হাইট কত? হাইট হচ্ছে 1.6 মিটার, 1.6 মিটার। অর্থাৎ আমরা 1 নাম্বার স্টেশন যদি বলি, তাহলে 1 নাম্বার স্টেশনের জন্য যদি এই ক্রস সেকশনটা আঁকি, তাহলে সেখানে হাইট হচ্ছে 1.6 মিটার। তাহলে আমরা সেখানে 1 নাম্বার ক্রস সেকশনের ক্ষেত্রফল বের করব। তাহলে এই ধরনের ক্রস সেকশনে যদি ক্ষেত্রফল বের করতে চাই, সূত্র হচ্ছে আমরা জানি BD প্লাস SD স্কয়ার। তাহলে B যেহেতু 1 বলছি, তাহলে D1 প্লাস S D1 স্কয়ার। তাহলে এখান থেকে মানগুলো বের করে ফেলো। বির মান হচ্ছে 10 ইন্টু ডির মান হচ্ছে 1.6 প্লাস S হচ্ছে 2 ইন্টু D1 স্কয়ার, D1 হচ্ছে 1.6 স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা ক্যালকুলেটরে একটু হিসাব করতে হবে, তোমরা ক্যালকুলেটরে একটু হিসাব করে নাও। 1.6 ইন্টু 10 প্লাস 2 ইন্টু 1.6 স্কয়ার। তাহলে এই মানটা আসবে হচ্ছে 21.12, এটা হচ্ছে মিটার স্কয়ার। ঠিক একইভাবে A2 বের করো। A2 মানে হচ্ছে 2 নাম্বার স্টেশনের জন্য ক্ষেত্রফল। তাহলে 2 নাম্বার স্টেশনের উচ্চতা কত? 1.4। তাহলে 2 নাম্বার স্টেশনে যদি ক্রস সেকশন আঁকি, ঠিক একই রকম একটা ক্রস সেকশন পাওয়া যাবে এবং সেখানে হাইট কত হবে? 1.4 মিটার হাইট হবে। তাহলে এই যে 1.4 মিটার দিয়ে আমরা A2 বের করব। তাহলে এখানে মান বসিয়ে দাও, BD প্লাস SD স্কয়ার। তাহলে B হচ্ছে 10 গুণ D হচ্ছে 1.4 প্লাস S হচ্ছে 2 ইন্টু D স্কয়ার হচ্ছে 1.4 স্কয়ার। তাহলে এই মানটা বের করো। এই মানটা বের করলে তোমাদের A2 বের হয়ে যাবে। A2 বের হয়েছে 17.92 মিটার স্কয়ার, বর্গমিটার। এখন একইভাবে A3 বের করো, A4 A5 A6 A7 A8 এভাবে পর্যায়ক্রমে তোমরা বের করে ফেলো। তাহলে সূত্র জাস্ট একই সূত্র থাকবে, এর সূত্র জাস্ট D1, এই D এর জায়গায় এই স্টেশনগুলোর উচ্চতা বসে যাবে। অর্থাৎ 1.6 প্রথমে বসাইছিলাম, পরে 1.4, তারপরে 0.9 1.5 1.8 এভাবে জাস্ট আমাদের গভীরতাটা অর্থাৎ উচ্চতাটা একটু ভ্যারি করবে, এখানে জাস্ট উচ্চতার মানগুলো এখানে বসিয়ে দিব। আর সবগুলোই কিন্তু অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র কিন্তু সেম থেকে যাচ্ছে। তাহলে A3 কত হবে? জাস্ট একটা ভ্যালু বসিয়ে দাও, 10 গুণ হচ্ছে 3 এর উচ্চতা কত? 0.9 BD প্লাস SD স্কয়ার। S এর মান হচ্ছে 2 ইন্টু D স্কয়ার 0.9 স্কয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে, আমি জাস্ট মানটা বসালাম, 10.62 আসলো মিটার স্কয়ার। A4 বসাবো। A4 হচ্ছে 4 নাম্বার সেকশনের উচ্চতা বা 4 নাম্বার স্টেশনের ক্ষেত্রফল। তাহলে এখানে ক্ষেত্রফলটা কত হবে? জাস্ট D এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিব 1.5, আর এখানে হচ্ছে 1.5 বসাবো। A4 হচ্ছে 19.5 মিটার স্কয়ার। এখন A6, তারপরে হচ্ছে A7 A8 এই মানগুলো বসাতে পারলেই কিন্তু, অর্থাৎ এই মানগুলো বের করতে পারলেই কিন্তু আমরা জাস্ট সবগুলো স্টেশনের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে ক্ষেত্রফল A6 বের করো। A6 এর জন্য অর্থাৎ F5 এর জন্য হাইট হচ্ছে 1.8। তাহলে এখানে জাস্ট 1.8 বসাবো, এখানে 1.8 বসাবো, আর সব মান কিন্তু সেম থাকবে। অর্থাৎ এখানে বির মান ফিক্সড, এস এর মানও ফিক্সড সবার জন্য। তাহলে এখানে পাল্টাবে কোনটা? এই যে হাইটের মানটা পাল্টাবে, উচ্চতার মানটা পাল্টে যাবে। তাহলে এখান থেকে মানটা 1.8, পরেরটা হচ্ছে 1.8 দাও। A5 পাবা হচ্ছে 24.48। তাহলে আমি A5 এর মানটা এখানে লিখে রাখি, 24.48
মিটার স্কোয়ার। এরপর A6 এর হাইট হচ্ছে 1.7, তো 1.7 যদি হয় মানটা আসবে হচ্ছে 22.78 মিটার স্কোয়ার। এখন A7 কত হবে? A7 এর হাইট হচ্ছে 1.55, তাহলে এখানে মান বসাও 1.55, এই মানটা আসবে হচ্ছে 20.305 20.305 বর্গ মিটার। এরপরে A8 লাস্ট ওয়ান, দেখো এটার হাইট 1.4, এখানেও একটা 1.4 এর হাইট ছিল, তার মানে এখানেও যে ক্ষেত্রফল আসবে এখানেও সেই একই ক্ষেত্রফল আসবে। তাহলে A4 এর ক্ষেত্রফল কত পাইছিলাম? 19.5, তাহলে এখানেও 19.5 লিখে দাও, 19.5 বর্গ মিটার। এখন দেখো আমরা সবগুলো ক্ষেত্রফল পেয়ে গেছি। তো আমাদের প্রিজোমেডাল সূত্রে কি ছিল? ক্ষেত্রফল নিয়েই কাজ ছিল। প্রিজোমেডাল সূত্রে যদি ভি বের করতে চাই, অর্থাৎ মাটির কাজ মানে হচ্ছে এখানে বাধায়ের কাজ বের করতে বলছে, তো সেই বাধায়ের কাজ যদি বের করি ভি বের করতে হবে। তো সেই ভিতে লাগবে কি? A1 A2 A3 এই মানগুলো। তো এই মানগুলো কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। আমাদের এল এর মান দেয়া আছে, এল এর মান কত? 210 মিটার দেয়া আছে। তাহলে ওই সূত্রে আমরা এখন মান বসাবো, জাস্ট ক্যালকুলেশন করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন ভি বের করব। ভি ইকুয়াল টু L/3, এল হচ্ছে 210/3, 3 বসাও। A1 কত? 21.12, আমি জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করব, সূত্র আর লিখছি না। A1 21.12 যোগ, দেখো এখানে জোড় সংখ্যক ক্ষেত্রফল চলে আসছে। তো আমি একটু আগেই কিন্তু জোড় সংখ্যক ক্ষেত্রফল আসলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা কিন্তু দেখিয়েছিলাম। তার মানে এখানে A1 থেকে A8 পর্যন্ত ক্ষেত্রফল আছে, অর্থাৎ 8টা ক্ষেত্রফল আছে। তাহলে জোড় সংখ্যক ক্ষেত্রফল যদি থাকে তাহলে আমরা সেই লাস্টেরটা বাদ দিয়ে দিব, অর্থাৎ A8টা বাদ দিয়ে A7 পর্যন্ত নিব। তাহলে A7 পর্যন্ত নিয়ে আমরা এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করব। তাহলে আমরা ধরে নিচ্ছি A8 নাই, A7 পর্যন্ত আছে। তাহলে প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল হচ্ছে A7, সেটা কত? 20.305 প্লাস প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল প্লাস 4 ইন্টু জোড় কোটি ক্ষেত্রফল, 4 ইন্টু জোড় কোটি ক্ষেত্রফল কোনগুলো? অর্থাৎ জোড় যেগুলো হবে A2 A4 এবং A6। তাহলে A2 এর মান কত? A2 এর মান 17.92, তাহলে এটা 17.92 প্লাস এরপরে হচ্ছে A4 হচ্ছে 19.5 যোগ হচ্ছে A6 হচ্ছে 22.78, তাহলে 4 ইন্টু জোড় কোটি ক্ষেত্রফলের যোগফল। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা আমি আবার মনে করিয়ে দিই, L/3 ইন্টু প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল প্লাস 4 ইন্টু জোড় কোটি ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে জোড় কোটি ক্ষেত্রফল কোনগুলো ছিল? A2 A4 A6 এবং তাদের সমষ্টি প্লাস 2 ইন্টু বিজোড় কোটি ক্ষেত্রফল, 2 ইন্টু বিজোড় কোটি ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে বিজোড় কোনটা? A3 এবং A5 এবং A7 তো আগেই নেওয়া হয়েছে, এখানে তো A7 ছিলই। তাহলে A3 এবং A5 এর মানটা বসাবো। A3 এর মান হচ্ছে 10.62 প্লাস A5 এর মান হচ্ছে 24.48। এটা হচ্ছে আমরা A7 পর্যন্ত নিয়ে এই যে প্রিজোমেডাল সূত্র ইউজ করলাম। এখন আমাদের A8টা তো বাকি আছে, তাহলে আমি বলছিলাম যদি জোড় সংখ্যক ক্ষেত্রফল থাকে তাহলে লাস্টেরটা বাদ দিব, দিয়ে পরবর্তীতে লাস্টেরটা আমরা আলাদাভাবে ক্যালকুলেশন করে এই টোটালটার সাথে যোগ করব। তাহলে এই টোটালটার সাথে আমরা লাস্টেরটা ক্যালকুলেশন করে যোগ করব। কিভাবে করব? লাস্টেরটা এবং তার আগেরটা এই দুইটার গড় করব। তাহলে লাস্টেরটা কত? A8 হচ্ছে 19.5 প্লাস তার আগেরটা হচ্ছে 20.305, 20.305 ভাগ হচ্ছে 2, এই দুইটার গড় করলাম ইন্টু এল এর মান। এল এর মান কত? এল এর মান হচ্ছে 210। এখন দেখো আমরা যে এখানে 210 বসাইছি এটা কি ঠিক আছে?
তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে 210 বসাইছে এটা কি ঠিক আছে কিনা। আমরা দেখো ক্ষেত্রফল বের করছি কত মিটার পর পর, 30 মিটার পর পর। তাহলে 30 মিটার পর পর যদি ক্ষেত্রফল বের করি তাহলে আমরা এই যে এই বাধার পরিমাণ কতটুকু অংশের জন্য পাবো, 30 মিটারের জন্য পাবো। তাহলে এখানে আমরা 210 যদি দিই তাহলে কিন্তু আমাদের এটা ভুল হবে। তাহলে এখানে আমাদের কত দিতে হবে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে 210 মিটার কিন্তু টোটাল লেন্থ, সড়কের টোটাল লেন্থ, কিন্তু আমরা ক্ষেত্রফল হিসাব করলাম কতর জন্য, 30 মিটার পর পর। তাহলে এল আমরা দিব হচ্ছে 30। জাস্ট একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব যেটা হবে সেটাই হচ্ছে এল এর মান হবে। তাহলে আমরা এখানে 210 দিলে কিন্তু ভুল হবে, এখানে কিন্তু 30 দিতে হবে। অর্থাৎ আমরা ক্ষেত্রফল যতটুকু পর পর বের করব ততটুকুর জন্যই এল হবে। তাহলে এখানে এল এর মান কত, 30 হবে। তাহলে এটা এখন ক্যালকুলেশন করে ফেলো, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে, আচ্ছা তাহলে দেখো আমরা এই সূত্র থেকে এখন ভি এর মানটা ক্যালকুলেশন করে ফেলবো, এবং ভি এর মানটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে, তোমরা একটু করে দেখো, 4041.325 ঘনমিটার। তাহলে দেখো আমরা প্রথম থেকে অঙ্কটা একটু রিভিউ করি। তো অঙ্কে ছিল 210 মিটার লম্বা একটা সড়ক, এবং সেই সড়কের শীর্ষপ্রস্থ 10 মিটার দেওয়া ছিল এবং পার্শ্ব ঢাল দেওয়া ছিল 2:1। তো এই সড়কের কেন্দ্ররেখা 30 মিটার অন্তর্বর্তী, মানে হচ্ছে 30 মিটার পর পর বিভিন্ন স্টেশন দেয়া ছিল এবং সেই স্টেশনের উচ্চতা দেয়া ছিল। অর্থাৎ সড়কটা একটু উঁচু নিচু ছিল, বাধাই করতে হবে একটু উঁচু নিচু। আচ্ছা তাহলে এই সড়কের জন্য বাধাইয়ের জন্য কি পরিমাণ মাটির কাজ করতে হবে, সেই মাটির কাজের পরিমাণ মধ্যপ্রস্থচ্ছেদ ও প্রিজোমেডাল সূত্রের সাহায্যে বের করতে হবে। তো আমরা প্রথমে প্রিজোমেডাল সূত্রের সাহায্যে বের করছি এবং সেই ভি এর মান আসছে হচ্ছে 4041.325 ঘনমিটার। তো এই প্রিজোমেডাল সূত্রের সাহায্যে কিভাবে করলাম, যে এখানে আমাদের যে অনেকগুলো স্টেশন দেওয়া আছে এবং স্টেশনের উচ্চতা দেওয়া আছে, সেই উচ্চতা থেকে আমরা বিভিন্ন, অর্থাৎ সেই সেকশনগুলোর ক্রস সেকশনগুলোর ক্ষেত্রফল পাইছি A1 থেকে A8 পর্যন্ত। এখন তোমরা জানো যে প্রিজোমেডাল সূত্রে আমরা বিজোড় সংখ্যক ক্ষেত্রফল নিয়ে কাজ করি। তাহলে আমরা লাস্টের ক্ষেত্রফলটা বাদ দিয়ে বিজোড় সংখ্যক করে নিছি, এবং সেখান থেকে আমরা বিজোড় সংখ্যক ক্ষেত্রফলের জন্য সূত্র বসাইছি, এবং লাস্টে যে ক্ষেত্রফলটা ছিল সেটার জন্য আলাদা করে আমরা গড় প্রস্থচ্ছেদ সূত্রে যেভাবে করি, যে প্রথম ক্ষেত্রফল যোগ শেষ ক্ষেত্রফল ভাগ 2 ইন্টু এল এর মান। তো সেখানেই সেটাই করছি, যে লাস্টের ক্ষেত্রফল ছিল A8 এবং তার আগের ক্ষেত্রফল ছিল A7। তাহলে A7 এবং A8 এর গড় করে নিছি এবং সেখান থেকে আমরা দূরত্ব দিয়ে গুণ দিয়ে দিছি। তাহলে টোটাল আমাদের ক্ষেত্রফল বের হয়েছে এখানে 4041.325 ঘনমিটার। এখন এই অঙ্কটায় আমরা আবার মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে বের করব, বের করে দেখব যে আসলে ক্ষেত্রফলটা এর থেকে কত কম বা বেশি হয়। তো তোমরা জানো যে যে সূত্রের মাধ্যমেই করি না কেন মানটা কিন্তু সব সূত্রের ক্ষেত্রে কাছাকাছি আসে, এক্স্যাক্ট মিলে না গেলেও কিন্তু কাছাকাছি আসে। তাহলে আমরা এই মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র ইউজ করে দেখব যে মাটির কাজের আয়তনটা কতটুকু আসে, বা বাধায় কি পরিমাণ মাটি লাগবে সেই মাটির কতটুকু আসবে সেটা আমরা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র দেখব। তো এই মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে আমরা যদি একটু চার্ট আকারে করি বা টেবিল আকারে করি তাহলে কিন্তু ক্যালকুলেশনটা অনেক কমে যাবে এবং আমাদের জায়গাটাও অনেক কম লাগবে। তো মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে কিন্তু আমরা এর আগে প্রথম যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলিউশন করছিলাম, এবং সেখানে জাস্ট দুইটা ক্ষেত্রফল ছিল বলে আমরা টেবিল আকারে করিনি, শুধুমাত্র আমরা ম্যানুয়ালি করে দিছি। তো আমরা যখন টেবিল আকারে কোনো বড় কোনো অঙ্ক হবে, অর্থাৎ এইরকম অনেকগুলো স্টেশন দেওয়া থাকবে, তখন টেবিল আকারে করলে ক্যালকুলেশনটাও কমে যাবে এবং তোমরা খুব শর্ট টাইমে এবং খুব কম জায়গায় অঙ্কটা সলভ করতে পারবা। তো টেবিল আকারে কীভাবে করব দেখো, এখানে স্টেশন দেওয়া আছে, স্টেশন আমরা 1 2 3 4 করে এভাবে 8 পর্যন্ত বলছিলাম। তো স্টেশন ছিল 1 নাম্বার, 2 3 4 5 6 7 8টা স্টেশন ছিল।
তো এই 8টা স্টেশনের আবার উচ্চতা দেয়া আছে, তাহলে উচ্চতা বা গভীরতা বের করে ফেলি বা এখানে লিখে ফেলো উচ্চতা। তাহলে সেই উচ্চতা হচ্ছে এটার জন্য 1.6 মিটার, এটার জন্য হচ্ছে 1.4, 3 নাম্বারটার জন্য 0.9, 4 নাম্বারটার জন্য 1.5, 5 নাম্বারটার জন্য 1.8, আচ্ছা 6 নাম্বারটার জন্য হচ্ছে 1.7, 7 নাম্বারটার জন্য 1.55 এবং লাস্ট ওয়ান হচ্ছে 1.4। তো তোমাদের আমি একটু রিমাইন্ড করে দিতে চাই, সেটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র আমরা জানি এম ইন্টু এল। মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে যদি মাটির কাজ বের করতে চাই ভি ইকুয়াল টু এ এম ইন্টু এল। এম মানে হচ্ছে আবার d1 প্লাস d2 বাই 2, অর্থাৎ এটাই হচ্ছে ডিএম। ডিএম, তো এখান থেকে আমরা এই ডিএম থেকে এম কিভাবে বের করি, বি ডিএম প্লাস এস ডিএম স্কোয়ার, অর্থাৎ এ এম বের করবো কোন সূত্রের মাধ্যমে, বিডিএম প্লাস এসডিএম এই সূত্রের মাধ্যমে, এবং সেখানে এল দিয়ে গুণ করে দিলে কিন্তু টোটাল মাটির কাজের আয়তনটা চলে আসবে। তাহলে আমরা এখন কি করব, যে এই উচ্চতা থেকে আমরা ডিএম বের করব। তো ডিএম যদি বের করতে পারি, অর্থাৎ ডিএম মানে কি, মধ্য প্রস্থচ্ছেদের গভীরতা, এম মানে হচ্ছে মধ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ডিএম মানে হচ্ছে মধ্য প্রস্থচ্ছেদের গভীরতা। কীরকম দেখো, যে প্রথমটা দেয়া আছে 1.6 মিটার হাইট, তো ধরে নিচ্ছে এখান থেকে এইটুকু 1.6 মিটার। পরেরটা হচ্ছে এই ভূমি লেভেল থেকে যদি ধরি তাহলে পরেরটা হচ্ছে 1.4 মিটার, তাহলে এটা 1.4 মিটার আর একটু নিচে হবে। তো তাহলে দেখো এটা যদি একটা সেকশন বলি, এটা হচ্ছে প্রথম উচ্চতা এবং এটা হচ্ছে শেষ উচ্চতা, অর্থাৎ ধরে নাও শুধু এইটুকুর জন্য আমরা সলিউশন করছি, তাহলে এটা হচ্ছে শুরুর উচ্চতা এবং এটা হচ্ছে শেষের উচ্চতা কোনো একটা রোডের। তাহলে রোডটা হচ্ছে একটু নিচে নিম্নগামী হয়ে গেছে। তো এখান থেকে এই যে মাঝখানের যে উচ্চতাটা পাবো বা গভীরতাটা পাবো এটাকেই বলা হয় ডিএম। মাঝখান মানে হচ্ছে মধ্য প্রস্থচ্ছেদ, এটা যদি একটা প্রস্থচ্ছেদ হয় তাহলে এই মধ্যভাগের যে গভীরতাটা পাবো সেটা হচ্ছে ডিএম, এবং এই ডিএম এর মাধ্যমে অর্থাৎ মধ্যপ্রস্থচ্ছেদের গভীরতার মাধ্যমে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটাকে আমরা বলি হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা এখন ডিএম বের করে ফেলবো, ডিএম। তাহলে তোমরা টেবিলটা ঠিক এভাবে করবা, যখন মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র দিয়ে অঙ্ক করবা এবং সেখানে অনেকগুলো স্টেশন দেওয়া থাকবে বা অনেকগুলো ক্ষেত্রফল তোমরা পাবা, তো সেক্ষেত্রে তোমরা এইভাবে চার্টের মাধ্যমে করাটাই বেটার হবে এবং খুব শর্ট টাইমে শর্ট সময়ে এবং শর্ট জায়গায় অল্প জায়গায় তোমরা কিন্তু অঙ্কটা শেষ করতে পারবা। তো দেখো প্রথমে যে উচ্চতাটা দেয়া আছে এই উচ্চতার জন্য ডিএম বের করব। তো আমি যে চিত্রটা আঁকছিলাম এটা হচ্ছে বিভিন্নভাবে এরকম উচ্চতাগুলো দেয়া ছিল, স্টেশনগুলো আমরা আঁকলে এরকম পাচ্ছিলাম। তো দেখো এদিকে কিন্তু আর কোনো স্টেশন নাই, তো এদিকে যেহেতু আর কোনো স্টেশন নাই তাহলে প্রথমটার জন্য কিন্তু আমরা ডিএম বের করতে পারছি না, অর্থাৎ এদিকে যেহেতু নাই তাহলে এই ডিএমটা হচ্ছে আমাদের বের করতে পারবো না। এর পরেরটা দেখো, পরেরটার জন্য যখন করব তখন এটা এবং এটার উচ্চতা, অর্থাৎ এটা যখন করতেছি তখন এইটা হচ্ছে ডিএম, তখন আমরা এই দুইটার যদি গড় করি তাহলে কিন্তু ডিএম পাবো। তাহলে এই দুইটার গড় করে দাও একটু, এই দুইটার গড় করলে পাবো 1.6 প্লাস 1.4 ভাগ হচ্ছে 2, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 1.5 ডিএম। আমরা এটা মিটারে বের করব। আচ্ছা তাহলে আমি আবার বলি, দেখো প্রথমটার জন্য আমরা ডিএম পেলাম না কেন, কারণ কি প্রথমটার জন্য এদিকে আর কোনো ক্ষেত্রফল আমাদের নাই বা আর কোনো সেকশন নাই, এজন্য আমরা কিন্তু এই প্রথমটার জন্য অর্থাৎ এইখান থেকে যেহেতু শুরু করছি এখানে কিন্তু কোনো মধ্যপ্রস্থচ্ছেদ নাই, এজন্য আমরা এটার জন্য ডিএম এখানে লিখলাম না, অর্থাৎ এই ঘরটা ফাঁকা রেখে দিলাম। পরেরটায় যখন আসলাম 2 নম্বর স্টেশন পর্যন্ত যখন আসলাম, এখানে এটা ধরো 1 নম্বর স্টেশন, এটা হচ্ছে 2 নম্বর স্টেশন, তো এইখান থেকে 2 নম্বর স্টেশনে যখন আসলাম এই 30 মিটারের জন্য আমরা যে সেকশনটা পাবো
বা যে অংশটা পাবো তাদের মধ্যে কিন্তু একটা মাঝখানের একটা অংশ পাবো, অর্থাৎ মাঝামাঝি একটা অংশ যদি পাই তো সেখানকার গভীরতা পাবো, সেটাকেই বলছি হচ্ছে ডিএম। তাহলে সেই ডিএম বের করার সূত্র কি, দুই প্রান্তের যে উচ্চতা থাকবে ভাগ 2 অর্থাৎ গড়। তাহলে গড় করে দিলাম। এখন এই 2 নাম্বার থেকে 3 নাম্বার স্টেশনে যখন যাব এদের মধ্যবর্তী ডিএম কত হবে, অর্থাৎ 1.4 যোগ 0.9 ভাগ 2, 1.4 যোগ 0.9 এখানে ভাগ 2, তাহলে এটা হচ্ছে 1.15। এরপরটা কত পাবো, 0.9 প্লাস 1.5 ভাগ 2, 0.9 প্লাস 1.5 ভাগ 2, এটা পাচ্ছি হচ্ছে 1.2। এরপর হচ্ছে 1.5 প্লাস 1.8/2, তাহলে এগুলো তোমরা একটু পর্যায়ক্রমিকভাবে করে ফেলো। 1.8 ভাগ 2, তাহলে এটা হবে 1.65। এরপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তিনটা বের করে ফেলো। তাহলে এটা যখন বের করবা তখন তার আগেরটা সেইটা, অর্থাৎ আমরা যখন ডিএম বের করব সেই ডিএম এর শর্টকাট একটা নিয়ম হচ্ছে তোমরা আগেরটা এবং সেইটা যেটার জন্য ডিএম বের করবা, যে স্টেশনের জন্য তার আগের স্টেশন এবং সেই স্টেশনের উচ্চতার গড় করবা। তাহলে দেখো এই স্টেশনের আগের কোনো স্টেশন নাই, এই জন্য এখানে ফাঁকা থেকে গেল। 2 নাম্বার স্টেশনের যখন ডিএম বের করবা তখন তার আগের স্টেশনের উচ্চতা এবং ওই 2 নাম্বার স্টেশনের উচ্চতার গড়। 3 নাম্বারের জন্য 2 নাম্বারেরটা এবং 3 নাম্বারেরটার গড়। যখন তোমরা 6 নাম্বারটা করবা তো 6 নাম্বারের জন্য কি হবে, তার আগেরটা এবং ওই 6 নাম্বারের গড়। এখন যখন 7 নাম্বার করবা তখন 6 এবং 7-এর যে গড় হবে সেটা, অর্থাৎ আগেরটার সাথে আমরা গড় করব, ওই যেটা বের করব সেটার উচ্চতা। তাহলে এটার জন্য কত হবে, 1.8 যোগ হচ্ছে 1.7 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 1.75। এরপরটা হচ্ছে এটার জন্য যখন করব তখন 1.7 প্লাস 1.55 ভাগ 2, 1.7 যোগ 1.55 ভাগ 2, তাহলে এটা হচ্ছে 1.625। আচ্ছা, এরপরে হচ্ছে লাস্টেরটা কত হবে, 1.55 যোগ 1.4 ভাগ 2, তাহলে 1.475। এখন আমরা কিন্তু ডিএম পেয়ে গেলাম, তো যেহেতু ডিএম পেয়ে গেছি তাহলে বি আমাদের ফিক্সড আছে, এস হচ্ছে ফিক্সড মান, বির মান 10, এস এর মান 2। তাহলে এই প্রত্যেকটা স্টেশনের জন্য আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে সেই ক্ষেত্রফলগুলো এখন বের করে ফেলবো। তাহলে আমরা এখন এ এম বের করব। সেই এ এম এর সূত্র এখানে একটু লিখে নিলাম যে বি ডিএম প্লাস এস ডিএম স্কয়ার। তোমরা জাস্ট সূত্রটা না লিখেও শুধু এ এমটা লিখেও নিচে মান বসাইতে পারো, আমি জাস্ট সূত্রে মান বসাবো এই জন্য এটা লিখে নিলাম। তো দেখো বির মান হচ্ছে 10 যোগ 10 ইন্টু ডিএম। তো দেখো এটা যেহেতু ডিএম নাই তাহলে এটার ক্ষেত্রফলও নাই। এরপর এটা যেহেতু ডিএম আছে তাহলে এই জায়গায় আমি ডিএম বসাই দিব। তাহলে 10 এর বির মান হচ্ছে 10 ফিক্সড, ডিএম এর মান বারবার পরিবর্তন হবে এবং এস এর মান 2 ফিক্সড। তাহলে 10 এবং 2 ফিক্সড রেখে বারবার ডিএম এর মানটা পরিবর্তন করে এই মানগুলো ক্যালকুলেশন করে ফেলতে হবে। তাহলে এই মানগুলো ক্যালকুলেশন করো, 10 ইন্টু হচ্ছে ডিএম প্রথমটার জন্য 1.5 প্লাস এস ডিএম, এস ইন্টু ডিএম হচ্ছে এখানে 1.5 স্কয়ার, তাহলে এই মানটা আসছে কত, 19.5 বর্গ মিটার। পরেরটার জন্য ডিএম এর জায়গায় কত বসাবো, 1.15 বসাবো। তাহলে এখানে 1.15 বসাও। তাহলে এই মানটা আসবে হচ্ছে 14.145, 14.145। আচ্ছা, এরপরেটা আসবে হচ্ছে 1.2 বসাও ডিএম এর জায়গায়। 1.2 যদি বসাই তাহলে মানটা আসবে হচ্ছে 14.88। এরপরে আমরা ডিএম এর জায়গায় বসাবো 1.65।
এই মানটা আসবে কত তাহলে 21.945, 21.945। পরেরটা বসাও, পরেরটা হচ্ছে 1.75 বসাইতে হবে, 1.75। এখানেও আমরা 1.75 বসাইলে পাবো হচ্ছে 23.625, 23.625 বর্গমিটার। এরপরে 1.625 বসাবো, 625, এটাও হচ্ছে 625। এটা পাচ্ছি আমরা 21.53, 21.5331। আচ্ছা, পরেরটা যদি বসায় 1.475, 1.475, তাহলে মানটা আসবে হচ্ছে আমাদের 19.10, 19.10। দেখো আমরা তাহলে ক্ষেত্রফল কয়টা পেয়ে গেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমাদের স্টেশন ছিল 8টা, ক্ষেত্রফল পাবো হচ্ছে 7টা, অর্থাৎ 8টার মধ্যবর্তী ক্ষেত্রফল পাচ্ছি, অর্থাৎ স্টেশন প্রথম থেকে শুরু হয়ে 8টা হচ্ছে। তাহলে এই 8টার জন্য আমরা মোট ফালি কয়টা পাবো, মোট ফালি পাবো হচ্ছে 7টা। তাহলে মোট 7টা যদি ফালি হয় ক্ষেত্রফলও 7টা পাবো। আচ্ছা, তাহলে এখন এম যদি পেয়ে যাই, তো মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে আমাদের এম লাগে ইন্টু এল গুণ করলে ভি পাবো। তাহলে আমরা এখন সেই টোটাল বাধায়ে মাটির কাজের পরিমাণ বের করবো, ভি ইকুয়াল টু এ এম ইন্টু এল। এখন প্রত্যেকটার জন্য এল এর মান কত, এখানে বলা হয়েছে যে 30 মিটার অন্তর অন্তর, তাহলে প্রত্যেকটা ফালির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। তাহলে এই ক্ষেত্রফলগুলোর সাথে, অর্থাৎ টোটাল সবগুলো এম এর সাথে যদি আমি 30 গুণ করে দিই, তাহলে প্রত্যেকটা ফালির জন্য কি পাবো, টোটাল আয়তনটা পেয়ে যাব। সেই আয়তনগুলো সব যদি যোগ করি, অর্থাৎ সবগুলো ফালির জন্য যদি আয়তন যোগ করি, তাহলে কিন্তু মোট মাটির কাজের আয়তন পেয়ে যাব। তাহলে এখান থেকে এ এলটা গুণ করে দাও, তো সবার সাথে যদি এল গুণ করে দাও, 19.5 গুণ এল এর মান হচ্ছে 30, মানটা কত পাবো দেখো, 19.5 গুণ 30, 585। এটা কিন্তু ঘনমিটারে চলে আসলো এখন। এরপরে 2 নম্বর ক্ষেত্রফলের জন্য আমরা একই মান গুণ করব। তাহলে এখানে হচ্ছে 14.145 ইন্টু 30, তাহলে এই মানটা পাচ্ছি হচ্ছে 424.35 ঘনমিটার। এরপরেরটা দেখো, আমরা পর্যায়ক্রমিকভাবে এগুলো এইভাবে 30 মিটার করে গুণ করে দিব। তাহলে পর্যায়ক্রমিকভাবে গুণ করলে যেটা মান পাওয়া যাবে সেটা একটু বসিয়ে দাও। তাহলে দেখো আমরা টোটাল সবগুলো আয়তন কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ সবগুলো ফালের জন্য কিন্তু আয়তন পেয়ে গেলাম। সেই আয়তনগুলো হচ্ছে 585 হয়েছে এখানে, 424, 446, 658, 708, 645 এবং 573। তাহলে এখানে আয়তন পাইলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, অর্থাৎ 7টা ফালির জন্য আমাদের বাধায়ের আয়তন পেয়ে গেলাম। তাহলে সেই 7টা ফালির জন্য টোটাল যোগ করে দাও, টোটাল যোগ করলেই কিন্তু টোটাল আয়তনটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে টোটাল যোগ করলে কত হবে, 585 প্লাস, তাহলে দেখো এখানে আমরা টোটাল এটা যোগ করে পাইছি হচ্ছে 4041.78 ঘনমিটার। তাহলে আমাদের কিন্তু এই মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে আমরা টোটাল এই যে বাধায়ের পরিমাণটা বের করে ফেললাম। তো আমরা এর আগে কিন্তু প্রিজোমেডাল সূত্র দিয়ে বাধায়ের পরিমাণটা বের করছিলাম এবং সেখানেও কিন্তু 4000 সামথিং মান আসছিল। তাহলে কিন্তু আমাদের এই যে মধ্যপ্রস্থচ্ছেদ এবং প্রিজোমেডাল দুইটা সূত্র ইউজ করলাম এবং দুইটা সূত্রেই কিন্তু কাছাকাছি মান আসলো। তো এখানে বলে রাখা ভালো যে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র ইউজ করে তোমরা খুব সহজে এবং শর্ট টাইমে কিন্তু মানটা বের করে ফেলতে পারবা, অর্থাৎ বাধায়ের পরিমাণটা বের করে ফেলতে পারবা। এবং প্রিজোমেডাল সূত্র ইউজ করলে তুমি সবচেয়ে নির্ভুল এবং সঠিক একটা মান পেতে পারো। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, যখন তোমরা পরীক্ষায় অঙ্কটা করবা, অর্থাৎ এই ধরনের অঙ্ক যখন পরীক্ষায় আসবে, তখন কোনো সূত্র যদি উল্লেখ করে না দেয়া থাকে, দেখো এখানে দুইটা সূত্র কিন্তু উল্লেখ করে দেয়া আছে, তো পরীক্ষায় মনে হয় না যে দুইটা সূত্রই থাকবে, যে কোনো একটা সূত্র থাকতে পারে। তো যখন সূত্র উল্লেখ করে দেয়া থাকবে সেই সূত্র অনুযায়ী করবা, আর যদি সূত্র উল্লেখ করে না দেয়া থাকে
তখন আমি তোমাদের সাজেস্ট করব মধ্যপ্রস্থছেদ সূত্র দিয়ে তোমরা সলিউশন করবা। আর যখন তোমরা ফিল্ডে কাজ করবা বা বাস্তব ক্ষেত্রে যখন কাজ করবা তখন পিজোমেডাল সূত্র ইউজ করলেই তোমরা সঠিক মান পাবা। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব হচ্ছে পিজোমেডাল সূত্র ইউজ করা।